হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। আমি সাজিদুল ইসলাম। আজকে আমাদের যে 49তম বিসিএস এর ক্লাস নেওয়ার কথা, তার পঞ্চম ক্লাস আজকে আমাদের হবে। সে পঞ্চম ক্লাসের মধ্যে আমাদের মেইন টপিকস কিন্তু হচ্ছে দুটো। তো অনেকে এখনো আসেনি, আসার আমি মনে করতেছি যাদের সময় হবে তারা চলে আসবে, না আসলেও আমাদের সমস্যা নেই, আমাদের ভিডিও থেকে যাবে। আর কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে প্রবলেমগুলো তো আমরা আমাদের বিভিন্ন সময় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করলে বা এসএমএস দিলে আমি কিন্তু সেগুলো সলভ করে দেই, চেষ্টা করে দেওয়ার। এবং কমেন্ট করলে তো অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিবই। এরপরে আমি আপনাদেরকে যেটা বলতেছি, আজকে আমাদের পঞ্চম ক্লাসের মেইন টপিকস যে টপিকসগুলো আছে, ম্যাক্সিমাম টপিকসগুলো হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। তাহলে এখানে কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। আমি চাইছিলাম যে ইলেকট্রোকেমিস্ট্রিটা আমি বুঝাবো, ফিজিক্যাল কেমিস্ট্রিটা জয় স্যার বুঝাবে, কিন্তু আসলে জয় স্যারের এখানে ভিডিও কোয়ালিটি একবারে খারাপ আসতেছিল, আর ক্লাসগুলোও ভালোভাবে আমরা সাপ্লাই দিতে পারতেছি না। সেজন্য আমার কথাগুলো যেহেতু ভালোভাবে আপনাদের কাছে পৌঁছাচ্ছে, সেজন্যই চেষ্টা করব আমি একটু ওভারকাম করে আপনাদের যে চাহিদাটুকু আছে আমি চেষ্টা করব সেগুলো দেওয়ার, এবং আপনারা যেভাবে চাচ্ছেন। আসলে এখানে একটা বিষয় হচ্ছে কি, আমি কিন্তু আপনাদের সবকিছু পড়াই দিতে পারবো না, পড়াগুলো আপনাকেই পড়তে হবে। জাস্ট আমি আপনাকে ধরাই দেবো যে আপনাকে এই জিনিসগুলো পরীক্ষা আসে, আপনাকে এইভাবে পড়তে হবে। যাই হোক, তাহলে আমরা শুরু করে দিই আমাদের ক্লাসের মধ্যে। মেইন যে টপিকগুলো আছে সেগুলো আমি একটু আলোচনা করব, কিন্তু আপনার পড়াটা কিন্তু আপনাকেই পড়তে হবে, আর পরীক্ষাগুলো দিতে হবে। আমি যখন পরীক্ষার প্রশ্নগুলো করি, কিন্তু পরীক্ষাগুলো অবশ্যই আপনাদের যে সিলেবাস অনুসারে পরীক্ষাগুলো দিছি সেগুলো তো পরীক্ষা দিবেনই। এরপরে কিন্তু আমি আপনাদের ফাইনাল মডেল টেস্ট নিব। এখন টপিকস ভিত্তিক মডেল টেস্ট, এরপরে কিন্তু আমি আপনাদের নেব ফাইনাল মডেল টেস্ট, যেগুলো 50 মার্ক অথবা 100 মার্কের হবে, এবং সেগুলো ফুল ফাইনাল মডেল টেস্ট আর কি, ফুল সিলেবাসের উপর। শুধুমাত্র এখন তো আমি দুইটা টপিকসের উপর 40 মার্কের করে পরীক্ষা নিচ্ছি, তখন যতগুলো টপিকস আছে সবগুলা টপিকসের উপরে 50 মার্কের করে পরীক্ষা নেব। যাই হোক, তাহলে এখন আমি শুরু করি। প্রথমে আমাদেরকে ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কি ধরনের প্রশ্ন আসে বা কোন কোন টপিকসগুলো আমাদের এই বিসিএস পরীক্ষা আছে, 49 বিসিএস এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে আছে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। তাহলে ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রন পটেনশিয়াল নামে একটা যেটা প্রথমে আছে, ইলেকট্রন পটেনশিয়াল। ইলেকট্রন পটেনশিয়ালটা আসলে কি? ইলেকট্রন পটেনশিয়াল বলতে সে ইলেকট্রন হিসেবে কাজ করবে, বা সে তড়িৎ বিশ্লেষ্য কোষ যদি থাকে। আমাদের যতগুলো কোষ আছে পৃথিবীতে, যতগুলো কোষ পাওয়া যায় সবগুলো কোষে দুই ভাগে ভাগ করা যায়, একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, একটা গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষটার কাজ কি, বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে তার মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন করা হয়। আর তড়িৎ বিশ্লেষ্য কোষ বা আমরা যেটাকে বলতেছি ভোল্টার কোষ বা গ্যালভানিক কোষ, যাই বলি না কেন, সবগুলা কোষের মধ্যে কি ঘটে, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর প্রথমটা কি ছিল? প্রথমটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে কি হয়, তড়িৎ বিদ্যুৎ থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। আর গ্যালভানিক কোষ বা ভোল্টাইক কোষ বা রাসায়নিক কোষ, এর মধ্যে কি করা হয়, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। তাহলে আমরা যেটা দেখবো ইলেকট্রোড পটেনশিয়ালটা কার ক্ষেত্রে হতে পারে। ইলেকট্রোড পটেনশিয়ালটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি গ্যালভানিক কোষ, ভোল্টার কোষ বা তড়িৎ
বিশ্লেষণ না, রাসায়নিক বিশ্লেষণ কোষ যেটা, সেটা অর্থাৎ যেটা থেকে রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে রাসায়নিক শক্তি কি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। কেমিক্যাল এনার্জি বিদ্যুৎ এনার্জিতে বা হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এটা হচ্ছে কি আমাদের ইলেকট্রন পটেনশিয়াল। তাহলে ইলেকট্রন পটেনশিয়ালটা কাকে বলবো? কোন একটা ধাতু, সেই ধাতু যেটা সক্রিয়তা সিরিজ অনুসারে, যে সক্রিয়তা সিরিজ উপরে হতে পারে বা নিচে হতে পারে, সক্রিয়তা সিরিজ অনুসারে যে উপরে হবে সে কি করবে, সবসময়ের জন্য ইলেকট্রন কি করে, ত্যাগ করে বা ত্যাগ করার প্রবণতা দেখায়। ত্যাগ করার প্রবণতা থেকে সে কোথায় যায়, দ্রবণের মধ্যে যায়। তাহলে এই যে ইলেকট্রন পটেনশিয়াল বা ইলেকট্রোড পটেনশিয়ালটা কি আসলে? ইলেকট্রন পটেনশিয়ালটা হচ্ছে কোন একটা ধাতব দ্বন্দ্ব থেকে তার আয়নে পরিণত হওয়ার যে শক্তিটা বা তার আয়নে দ্রবণে পরিণত হওয়ার যে শক্তিটা, সেটা হচ্ছে কি ইলেকট্রোড পটেনশিয়াল বা ইলেকট্রোড শক্তি বা অ্যানোডের শক্তি। এখন ইলেকট্রন পটেনশিয়াল জারণের হতে পারে, বিজারণের হতে পারে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করার সময় হতে পারে, আবার ইলেকট্রন গ্রহণের সময় হতে পারে। এই জন্য ইলেকট্রন পটেনশিয়াল দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে জারণ তড়িৎদ্বার বিভব আর একটা হচ্ছে বিজারণ তড়িৎদ্বার বিভব, অক্সিডেশন আর একটা রিডাকশন। তাহলে আমরা কোন দুটাকে দেখব, বা এই যে ইলেকট্রোড পটেনশিয়াল গুলো কিভাবে নির্ণয় করা হয়, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, আপনারা দেখবেন। এবং এর মানটা ধরা হয় কোথা থেকে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব থেকে। তাহলে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান কত? আপনাদের ধরে নিতে হবে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের মান হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, 0 ভোল্ট প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান হচ্ছে 0 ভোল্ট। তার মানে যতগুলো আমরা বিভব গণনা করি না কেন বা পরিমাপ করি না কেন, সবগুলো বিভব বা জারণ বিভাগ হোক, বিজারণ বিভাগ হোক, সবগুলো কার সাপেক্ষে করা হচ্ছে? এই যে হাইড্রোজেন বিভব তড়িৎদ্বার। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসতে পারে, একবার একটা পরীক্ষা প্রশ্ন আসছিল, আসলে আমার একটু একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি পড়াইতে গেলে ওই টপিকসের কি কি চাকরি পরীক্ষায় বা কি কি অ্যাডমিশন টেস্টে কি কি ধরনের প্রশ্ন এসে থাকে সেগুলো নিয়ে আলোচনা করি। আবার অনেকে মনে করে যে এটা আসলে খারাপ অভ্যাস না ভালো অভ্যাস, কারণ আমি টপিকসটা কিন্তু আপনাদের বইয়ে আছে, আপনারা খুব ভালো মতোই জানেন। আপনারা সবাই 4 বছর গ্রাজুয়েশন, 1 বছর পোস্ট গ্রাজুয়েশন করছেন, ইন্টারমিডিয়েট 2 বছর করছেন, কেমিস্ট্রি করছেন। সো আপনাদেরকে কেমিস্ট্রির এই যে ইলেকট্রন পটেনশিয়াল, জারণ পটেনশিয়াল, এগুলো আমার মনে হয় না নেসেসারি। তবে একটা জিনিস খুবই চিন্তিতভাবে মাথায় নেবেন, আপনি যে জায়গায় আছেন, যে পজিশনে আছেন, সেই পজিশনে কিন্তু আমি নেই। আমি কি বলতেছি, আমার কথাটা আপনাকে শুনতে হবে। আমি আপনার টিচার, আপনি স্টুডেন্ট। এখন পর্যন্ত যদিও আপনি কোনো চাকরি করেন না কেন, বাট এই জায়গায় আমার প্লেজে, আমার প্ল্যাটফর্মে আমি যা বলবো অবশ্যই আমি ভেবেচিন্তে বলতেছি, এবং আমি রানিং বর্তমানে একটা পজিশনে আছি। এই পজিশন থেকে আসার জন্য কিন্তু, এই পজিশনে আসার জন্য কিন্তু আমাকে পরিশ্রম করতে হয়েছে, আমাকে ওইভাবে প্রিপারেশন নিতে হয়েছে। যেহেতু আমি প্রিপারেশন নিছি, আপনারা শুধুমাত্র চাকরি জগতে বা চাকরির ক্ষেত্রে অথবা কেউ 1 মাস 2 মাস আসছেন, অথবা অনেকে মাস্টার্স করতেছেন, মাস্টার্স করতে করতে অনার্সের পরে চাকরির জন্য ইয়ে করতেছেন। ভাই, সরকারি চাকরি এতটা সহজ না যে হচ্ছে আপনি হুট করে আসলেন, 2টা পরীক্ষা দিলেন হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমি অনার্স পরীক্ষা শেষ করার পরপরই প্রথম যে চাকরি পরীক্ষা দিয়েছি, সেই পরীক্ষাতে আমি ভাই পর্যন্ত গেছি। হয়নি দুর্ভাগ্যবশত, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে আগে থেকেই, যে আপনি অনার্স পাস শেষ করছেন, আপনার চাকরি অ্যাপ্লাই করার যোগ্যতা আছে, আপনি যতগুলো 9 গ্রেড 10 গ্রেড পরীক্ষা আছে সবগুলো 9 গ্রেড 10 গ্রেড পরীক্ষাতে অ্যাপ্লাই করবেন। কেমিস্ট্রি বিশেষ করে, অন্যান্যগুলো তো করবেনই, সেটা বাদ দিলাম। কেমিস্ট্রির যেগুলো আছে, একটা পোস্ট হোক, যদি আপনি ঢাকায় থেকে থাকেন, একটা পোস্ট হলেও সেটাতে অ্যাপ্লাই করবেন কেমিস্ট্রির জন্য যেগুলো আছে। যেমন রিসেন্টলি একটা সার্কুলার ছাড়ছে, আমি মনে হয় সেদিন দিলাম, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে, সেখানে একটা পোস্ট কেমিস্ট্রির জন্য, সেটাতে অ্যাপ্লাই করবেন। আমি কিন্তু বর্তমানে যে রানিং চাকরিটা করতেছি, সেই চাকরিটা কিন্তু একটা পোস্টের চাকরিতে অ্যাপ্লাই করতেছি। এর আগে যেটা করতাম সেখানেও একটা পোস্টেতে অ্যাপ্লাই করছি, এবং একটা পোস্টে আমার চাকরি হয়েছে। সো একটা পোস্ট থেকে ভয় পাওয়ার কিছু নেই, যে হচ্ছে খুব ভালো প্রিপারেশন হবে এমনটা না, মানে অনেকগুলো ক্যান্ডিডেট হবে এমন না। একটা পোস্টে আমার চাকরি পাওয়া সহজ, একটা 2টা 4টা পোস্ট, যত কম পোস্ট হয় তত আপনার জন্য ভালো বেনিফিটেড হবেন। যারা ঢাকায় থাকেন আমি তাদের ক্ষেত্রে বলতেছি, এবং ঢাকায় থেকে আপনি যখন একটা পোস্টে অ্যাপ্লাই করবেন, আপনি 200 টাকা খরচ করে আপনি গিয়ে পরীক্ষাটা দিয়ে আসতে পারতেছেন। সেজন্য কোনো পরীক্ষা অ্যাপ্লাই করে মিস করা যাবে না, এবং আপনাকে ওই চাকরির জন্য, প্রতিটা চাকরি পরীক্ষার জন্য কিন্তু আলাদা আলাদা প্রিপারেশন নিতে হয়। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, প্রতিটা চাকরির কিন্তু প্রশ্ন প্যাটার্ন খুব একটা হয় না, অনেকগুলো চাকরির প্যাটার্ন ভিন্ন ভিন্ন। সো আপনাকে প্রতিটা চাকরির জন্য আলাদা আলাদাভাবে প্রিপারেশনগুলো নিতে হয়, বাট আপনাকে বেসিক জিনিস যেগুলো থাকে সেগুলো কিন্তু অনেকটাই সেম, প্রায় 70% সেম। এই কারণে আমি বলি আপনাদের যে আমি মাঝে মাঝে আপনাদেরকে কিন্তু যে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করি, যে হচ্ছে এই কোশ্চেনটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, এই অ্যাডমিশন টেস্টে আসছে, এই চাকরি পরীক্ষা এভাবে আসছে।
কারণটা কি? কারণ আমি কিন্তু অনেকগুলো পরীক্ষা দিয়েছি, এখন পর্যন্ত আমি পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমি কোনো পরীক্ষাতে অ্যাপ্লাই করা মিস করি না। অন্ততপক্ষে হলো আমি যে প্রশ্নটা নেওয়ার জন্য হলো কেমিস্ট্রি পরীক্ষা চাকরিগুলো দিয়ে আসি, যে পরীক্ষাগুলো দিয়ে আসি। বোঝা গেছে যে প্রশ্নটা অন্ততপক্ষে আমি পাবো, প্রশ্নটা পাইলে হয়তো বা আমি সেটা নিয়ে আমার বইয়ের ওঠাইতে পারবো, বা হচ্ছে আমি পরবর্তী ক্ষেত্রে কেউ না কেউ যখন আমাকে বলবে এই জায়গার প্রশ্ন প্যাটার্ন কিরকম হয়, অন্ততপক্ষে একটু হলে বলতে পারবো, কিছুটা হলে আইডিয়া দিতে পারবো। ঠিক এই কারণেই যেহেতু আমি আপনাদের থেকে সিনিয়র এই চাকরি জগতে, সেহেতু আমি আপনাদেরকে যা বলবো আপনারা সেটা মেনে চলতে বাধ্য। ঠিক আছে, যাই হোক, তাহলে আমি আপনাদেরকে যেটা বলতেছি, ইলেকট্রোড পটেনশিয়াল থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে, প্রমাণ, জারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, এই যে মানগুলো আছে এই মানগুলো কোথা থেকে ধরা হয়েছে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। এবং একটা পরীক্ষা প্রশ্ন আসছিল যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের মান কত? সেইখানে প্রমাণ হাইড্রোজেন বিভবের মান হচ্ছে কত? 0 ভোল্ট। যাই হোক, এর থেকে মাইনাসের দিকে হতে পারে, প্লাস হতে পারে। যাই হোক, সেটা আমরা পরে দেখতেছি। মাইনাস হলে কি হয়? জারণ মান হতে পারে, বিজারণ মান হতে পারে। যেটাই হোক না কেন, আমাদের ইলেকট্রোড পটেনশিয়াল মানটা সব সময়ের জন্য একটা নির্দিষ্ট মান থাকবে 0 বাদ দিয়ে। এবং সেটা কার সাপেক্ষে? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবের সাপেক্ষে। এবং প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভবটা কিভাবে ধরা হয়? প্রমাণ হাইড্রোজেন বিভবটা হচ্ছে 1 মোলারিটির ঘনমাত্রা হাইড্রোজেন আয়নের সাথে যদি আমি 1 অ্যাটমসফিয়ার চাপ প্রমাণ চাপ দিয়ে হচ্ছে একটা নির্দিষ্ট কি তড়িৎদ্বার তৈরি করি, এবং সেই তড়িৎদ্বারের মধ্যে যে পরিমাণ বিভব আমি পাবো সেটা হচ্ছে কি 0 বিভব। যাই হোক, তাহলে এবং ইলেকট্রন পটেনশিয়াল আমাদের চলে গেল। ইলেকট্রন পটেনশিয়ালের মধ্যে তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো মনে রাখতে হবে? যে প্রমাণ হাইড্রোজেন বিভবটা কোনটাকে বলা হচ্ছে, এবং এখানে আর কয়েকটা তড়িৎদ্বার আছে। ক্যালোমেন তড়িৎদ্বার। ক্যালোমেন তড়িৎদ্বারের মধ্যে কি ব্যবহার করা হয়? ক্যালোমেন তড়িৎদ্বারের মধ্যে মার্কারি ব্যবহার করা হয়। মার্কারি ব্যবহার করা হয় ক্যালোমেন তড়িৎদ্বার। আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, কয়েকটা আমাদের কিন্তু বিভিন্ন যে সাইনগুলো আছে, যে কোন তড়িৎদ্বারকে কিভাবে প্রকাশ করা হয়, কোন সাইনের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন তড়িৎদ্বার লেখার নিয়ম কি? অ্যানোড তড়িৎদ্বার লেখার নিয়ম হচ্ছে কিন্তু প্রথমে ধাতু লিখতে হয়, তারপর ধাতব আয়ন লিখতে হয়। আর ক্যাথোড তড়িৎদ্বার লিখতে হয় প্রথমে ধাতব আয়ন, তারপর হচ্ছে ধাতু। এখানে মাঝখানে একটা ডাবল স্ট্যান্ড দিলেন, এটা হচ্ছে কোষ সংকেত। এই সেল ডায়াগ্রামটা আমাদের জানতে হবে। ঠিক এই কারণে আমি সেল ডায়াগ্রামটা আরেকবার আপনাদের লিখে দিলাম। যে সেল ডায়াগ্রামটা হচ্ছে কি? প্রথমে ধাতু লিখতে হয়, তারপর ধাতব আয়ন লিখতে হয়, এটা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোডটা হচ্ছে কি? ধাতব আয়ন লিখতে হয়, তারপর লিখতে হয় ধাতুটা। এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। ওকে, তাহলে আমরা ইলেকট্রোড পটেনশিয়াল, আমি কিন্তু এখন ইলেকট্রোড পটেনশিয়ালের মধ্যে আছি, প্রথম টপিকসের মধ্যে আছি। তাহলে ইলেকট্রোড পটেনশিয়াল আমাদের কিভাবে মনে রাখতে হবে, কি কি পড়তে হবে ইলেকট্রন পটেনশিয়াল থেকে? যে এর মধ্যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব কি, জারণ বিভব, বিজারণ বিভব। এখানে যে মানগুলো আছে এগুলা সাধারণত পরীক্ষা আসে না, যে কোনটা জারণ বিভব আছে, কোনটা বিজারণ বিভব আছে। তবে এখান থেকে একটা প্রশ্ন আসছিল রিসেন্টলি, হচ্ছে একটা পরীক্ষা প্রশ্ন আসছিল যে নিচের কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে, নিচের কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে না, বা নিচের কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে। নিচে চারটে দেওয়া ছিল, জিঙ্ক দেওয়া ছিল, কপার দেওয়া ছিল, সিলভার দেওয়া ছিল, আবার হচ্ছে দেখা গেল যে ম্যাঙ্গানিজ দেওয়া ছিল। তাহলে এক্ষেত্রে কিন্তু চারটায় ভিন্ন ভিন্ন এলিমেন্ট বা ভিন্ন ভিন্ন পরমাণু দেওয়া ছিল, বা আমরা যেটা বলি না ধাতু দেওয়া ছিল। তাহলে এই ধাতুগুলো থেকে আমরা কিভাবে বের করব? আপনারা হয়তো মনে রাখছেন, যাদের পড়ছেন, যে হচ্ছে লি নানাকে মাচালো জিঙ্ক ফিরে পাবার আশায় কাজ আছে। তাহলে এই যে আমরা যে ছন্দটা পড়ছিলাম তৈরিনাত্মকতার সিরিজ, সেই সিরিজটা থেকে কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সেই সিরিজটা থেকে কিভাবে মনে রাখবেন? সেই সিরিজটা থেকে দেখবেন যে সক্রিয়তা সিরিজের সবার উপরে যে থাকবে সে হচ্ছে যখন সে জারিত হবে বা অ্যানোড হিসেবে কাজ করবে, যে সবার উপরে আগে থাকবে সে আগে জারিত হবে। এখন নিচের প্রশ্নটা যদি এরকম থাকতো, আমি একটু প্রশ্ন একটু লেখা যে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে। ম্যাগনেসিয়াম 2 ধরলাম, আয়রন 3 ধরলাম, জিঙ্ক 4 ধরলাম, কপার। তাহলে এখানে আমি যে 4টা ধরছি, 4টার মধ্যে কিন্তু অনেক সময় আমরা এগুলো সবগুলো কিন্তু ভুলে যাই। কে নাকে মাস, ম্যাঙ্গানিজ, Mg ম্যাগনেসিয়াম। তাহলে আমাদের কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে? আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনটি অ্যানোড। অ্যানোড মানে হচ্ছে কে জারিত হবে আগে। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে মানে কে আগে জারিত হবে। তাহলে সক্রিয়তা সিরিজে যে সবার উপরে থাকবে সে আগে জারিত হবে।
আমি কিন্তু আপনাদের আবার বলতেছি, এখানে কিন্তু দুই ধরনের প্রশ্ন আসতে পারে বা এখানে অপশনগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। এক নম্বর হচ্ছে কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে। অ্যানোড হিসেবে কাজ করার জন্য আমাকে কি করতে হবে, সক্রিয়তা সিরিজের যে উপরে থাকবে সেই অ্যানোড হিসেবে কাজ করবে। ঠিক এই কারণে সক্রিয়তা সিরিজ যদি আমি দিচ্ছি, তাহলে Mg, আয়রন, জিঙ্ক আর কপার, এদের মধ্যে Mg হচ্ছে সবার উপরে আছে, সেজন্য এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। শেষ। এখন আবার যদি আমি পরীক্ষায় ঠিক সেম কোশ্চেনে থাকার পরে অপশনগুলো যদি চেঞ্জ থাকে, অপশনগুলো যদি এরকম থাকে Mg2+, Fe2+, জিঙ্ক 2+, কপার 2+, কোশ্চেন সেম আছে, কোনটি অ্যানোড হিসেবে কাজ করবে, তখন কি হবে? তখন আপনাদের দেখতে হচ্ছে এইখানে কে ইলেকট্রন ত্যাগ করবে। এখানে ইলেকট্রন ত্যাগ করার মতো এ আছে, এর ইলেকট্রন ত্যাগ করার মতো নেই, এর ইলেকট্রন ত্যাগ করার মতো নেই, এর ইলেকট্রন ত্যাগ করার মতো নেই। তাহলে এখানে অ্যানোড হিসেবে কাজ করার মতো শুধুমাত্র আয়রন 2+ এ আছে। তাহলে এখানে অ্যানসার হবে এইটা। যখন আয়ন থাকবে তখন এক ধরনের চিন্তা ভাবনা, যখন আয়ন থাকবে না, ধাতু থাকবে, তখন আরেক ধরনের চিন্তা ভাবনা। যদি এখানে অ্যানোড না থেকে ক্যাথোড থাকতো তখন কি হতো? তখন আমাদের দেখতে হতো সক্রিয়তা সিরিজের যে সবার নিচে থাকবে সেই ইলেকট্রন কি করবে, সেই ইলেকট্রন ত্যাগ করবে, তখন সেই ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে সক্রিয়তা সিরিজের নিচে হচ্ছে আমরা দেখতেছি কপার, কপার হচ্ছে সক্রিয়তা সিরিজের সবার নিচে, সে তো এখানে হচ্ছে আমাদের ক্যাথোড হিসেবে কাজ করবে কপার। আবার যদি সেম এটাই থাকলো Mg, এখানে মনে করলাম হচ্ছে আয়রন 2+, এখন কিন্তু এখানে একটু ঝামেলা বেজে গেছে যে এখন কে ক্যাথোড হিসেবে কে কাজ করবে। এখানে 2+, এটা সবগুলো আয়ন, যদি এরকম আয়ন থেকে থাকে তাহলে কোনটি ক্যাথোড হিসেবে কাজ করবে আপনাকে দেখতে হবে। সক্রিয়তা সিরিজের যে নিচে থাকবে বিষয়টা কিন্তু এরকম না, বিষয়টা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করতো যদি এরা ধাতু হিসেবে থাকতো সক্রিয়তা সিরিজের সবার নিচে। তাহলে ক্যাথোড হিসেবে কাজ করতে হলে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সে কি করবে, সে ইলেকট্রন জারণ করবে না বিজারণ করবে। তাহলে ক্যাথোড হিসেবে কাজ করতে হলে ক্যাথোডের মধ্যে সবসময় যেন বিজারণ ঘটবে, তাহলে বিজারণ ঘটবে মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে এই যে ধাতুগুলো আছে এই ধাতুগুলোর মধ্যে সবচেয়ে আগে ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা কার থাকবে? একটা জিনিস মাথায় রাখবেন, ইলেকট্রন আগে গ্রহণ করার প্রবণতা থাকে সক্রিয়তা সিরিজের সবার নিচে যারা তারা। তাহলে এখানে সক্রিয়তা সিরিজের সবার নিচে হচ্ছে কপার 2+। তাহলে যখন ক্যাথোড হিসেবে কাজ করবে বা ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটতে পারে তখন কিন্তু হবে কপার 2+। সো এই কনসেপ্টটা কিন্তু আপনাদের ক্লিয়ার থাকতে হবে। যদি আপনারা কনসেপ্ট ক্লিয়ার করতে না পারেন তাহলে কিন্তু ইলেকট্রন পটেনশিয়াল বা ইলেকট্রন পটেনশিয়াল থেকে হাই লেভেলের একটু কোশ্চেন নিতে, আমি কিছু আগে যে কোশ্চেনটা আলোচনা করলাম সেটা কিন্তু অনেকটা হাই লেভেলে চলে গেছে। এগুলো কিন্তু আলোচনা আপনার হচ্ছে ইন্টারমিডিয়েটের বইয়ে নেই এই টাইপের আলোচনা। তো আমি আপনাদেরকে যেটা বললাম যে হচ্ছে কনসেপ্টটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে ইলেকট্রন পটেনশিয়াল থেকে মোটামুটি অ্যানসার করলে আপনি সঠিক করতে পারবেন। 1 মার্ক মানে একটা অ্যানসার। ওকে, এরপর তাহলে আমরা চলে আসলাম ইলেকট্রন পটেনশিয়াল শেষ, এরপরে ভোল্টা সেল বা গ্যালভানিক সেল। তাহলে ইলেকট্রন পটেনশিয়াল থেকে আমরা যেটুকু আলোচনা করলাম এটা নিয়ে আপনারা অবশ্যই, আমি আপনাদেরকে যাদেরকে শীট পাঠিয়ে দিয়েছি তারা শীট পেয়ে যাবেন 2-1 দিনের মধ্যেই। আর যাদেরকে পাঠাইনি আমি তাদেরও ব্যবস্থা করে ফেলবো, খুব দ্রুত ব্যবস্থা করে ফেলবো, যেহেতু আমাদের পড়তে হবে, বেশি সময় নেই কিন্তু আমাদের মাত্র হাতে আর 2টা মাস সময় আছে। আমরা 2টা মাস বিভিন্ন মডেল টেস্ট, মানে আমরা সব সময়ের জন্য কেমিস্ট্রি চর্চার উপরে থাকবো, আমরা সব সময় কেমিস্ট্রি চর্চার উপরে থাকবো। মডেল টেস্ট, ক্লাস, পরীক্ষা, শীট, এগুলো নিয়ে সবসময় এটার মধ্যে থাকবো, যেন কি আমরা কেমিস্ট্রির যে সহজ জিনিসগুলো আছে সেগুলো ভুলে না যাই এবং হচ্ছে নতুন নতুন কি আপডেট আসতেছে সেটা জানতে পারি। ওকে, তাহলে আমরা চলে আসলাম ভোল্টা সেল। তাহলে ভোল্টা সেল নিয়ে আমরা কি কি পড়তে পারি? ভোল্টা সেল বা গ্যালভানিক সেল যেটাই বলি না কেন আমরা, এটা হচ্ছে কি হয়, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখান থেকে কি ধরনের প্রশ্ন এসে থাকে? যাই প্রশ্ন না আসলে এখান থেকে কিন্তু একটা ছোট 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 ম্যাথ গুলো আছে, এগুলো কিন্তু সুন্দর মতো আসতে পারে। তাহলে আমি দেখছি অনেকের এই ম্যাথটা ভুল হয়, আমারও নিজেরও ভুল হতো আগে, কিন্তু আমি একটা সুন্দর একটা পদ্ধতি বের করছি যে পদ্ধতির মাধ্যমে আমার কখনো ভুল হয় না। এই যে ভোল্টার কোষের ইএমএফ বের করার যে সূত্র আছে সেটা কখনোই ভুল হয় না, এবং কোনো একটা কোষ, যে কোনো কোষ হতে পারে, যে কোষের আপনাকে আমরা শুধু একটা ট্রিক্স শেখাই দেব, এই ট্রিক্সের মাধ্যমে আপনারা যে কোনো কোষের ইএমএফ বের করতে পারবেন। যদি সেখানে বলে দেওয়া থাকে যে সেটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে কোনটা অ্যানোড হিসেবে কাজ করতেছে, বা সেল ডায়াগ্রাম দেওয়া থাকে, তাহলে তো কোনো কথা নেই। কিন্তু পরীক্ষায় কখনোই সেল ডায়াগ্রাম দেওয়া থাকে না, শুধুমাত্র 2টা ইলেকট্রোডের জারণ মান এবং বিজারণ মান দেওয়া থাকে, বলা থাকে যে ইএমএফ বের করো। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? দেখা গেল আমার এখানে বলা আছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ মান হচ্ছে কত, -0.76, এবং সিলভার আয়ন থেকে সিলভারের +0.80।
যাই হোক, তাহলে আমার কথা এটা না, কথা হচ্ছে এরকম একটা শুধুমাত্র এটা দেওয়া আছে, বলা আছে যে এর ইএমএফ বের করো। তাহলে আমি আপনাদেরকে যেটা বলতেছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে ই সেল হচ্ছে অক্সিডেশন অ্যানোড, ই রিডাকশন ক্যাথোড। তাহলে ই অক্সিডেশন ই রিডাকশন, আমরা যখন এই জিনিসটা বের করতে যাব বা এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাব, তার আগে আমাকে দেখতে হবে আমার যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো কি দেওয়া আছে। তথ্যগুলো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে বিজার মান দেওয়া থাকে। যদি বিজার মান দেওয়া না থাকে সেক্ষেত্রে আমাদের জারণ মানটাকে বিজার মানে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা কিভাবে নিতে পারি জারণ থেকে বিজারণ? আমরা খুবই এটা বাচ্চাকালের ম্যাথ, যে এটা হচ্ছে কি সাইনটা, এই সাইন দিয়ে কিনা আমি বুঝতে পারতেছি এটা হচ্ছে কি বিজার মান। কিভাবে? এখানে 2+ থেকে যখন জিঙ্ক হয়, জিঙ্ক 2+ থেকে যখন জিঙ্ক, এটা জিঙ্ক মানে এটা হচ্ছে পূর্বের অবস্থা, এটা হচ্ছে পরের অবস্থা। জিঙ্ক 2+ থেকে যখন জিঙ্ক হয় তার মানে কি হচ্ছে ইলেকট্রন গ্রহণ করার পরে কিন্তু সে জিঙ্ক হচ্ছে। তার মানে গ্রহণ করার জন্য যেটা মান দেওয়া আছে সেটা হচ্ছে এটা বিজারণ বিভব। তাই বিজারণ বিভবের মান হচ্ছে এটা, এবং পরেরটা কিন্তু বিজারণ বিভব সিলভারের। এখন তাহলে আমি কোনটাকে অ্যানোড হিসেবে নিব, কোনটাকে ক্যাথোড হিসেবে নিব? এখানে মনে করেন জিঙ্ক আমি দিলাম না, মনে করলাম জিঙ্ক সিলভার দিলাম না, সিলভার বাদ দিয়ে গোল্ড দিয়ে দিল, অ্যারাম দিয়ে দিল, অ্যারামের ধরে নিলাম যে +1.50। ঠিক আছে, এরকমও হতে পারে, এরকম হতে পারে। সেক্ষেত্রে আমি কি করব? আমি কিন্তু দুইটা আননোন, এর আগে যেহেতু একটা সিলভার, আমরা সিলভার নিয়ে অনেকগুলা বিভিন্ন প্র্যাকটিস করছি, সেজন্য আমার মনে হচ্ছে যে সিলভারটা সহজ হচ্ছে, আমি সিলভার বাদ দিলাম। দেখা গেল পরীক্ষা দুইটা আর অন্য কোনো এলিমেন্ট বা অন্য এ বি দিয়ে রেখে রাখলো, সেক্ষেত্রে আমি সেটাকে কিভাবে বের করব? খুব সুন্দর ফর্মুলা। আপনাকে দেখতে হবে বিজারণ মান কোনটা, বিজারণ মান কোনটার ছোট। আমি আবার বলতেছি বিজারণ মান কোনটার ছোট, বিজারণ বিভবের মান। বিজারণ বিভবের মান যার ছোট হবে সে সব সময়ের জন্য কি হিসেবে কাজ করবে? অ্যানোড হিসেবে কাজ করবে। আর যেটা বড় হবে সেটা হবে ক্যাথোড। এই যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটাই। ঠিক আছে, ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটাই যে বিজারণ মান, এই দুটো থেকে বিজারণ মান বের করতে হবে। যে মান দুটো দেওয়া থাকবে সেটা থেকে যদি বিজারণ মান যার ছোট হবে, তাহলে এইটার থেকে এই কিন্তু -0.76 আচ্ছা প্লাস, তাহলে এই দুজনের মধ্যে ছোট হচ্ছে কি -76 মানে হচ্ছে জিঙ্কেরটা। যেহেতু জিঙ্কেরটা ছোট, তাহলে জিঙ্ক এখানে কি হিসেবে কাজ করবে? জিঙ্ক হচ্ছে এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনটা অ্যানোড হিসেবে কাজ করতেছে এবং কোনটা ক্যাথোড হিসেবে কাজ করতেছে, শুধুমাত্র এটাই বের করা। তাহলে আপনারা যখন অ্যানোড আর ক্যাথোড বের করে ফেললেন, অ্যানোড তাহলে এটা হয়ে গেল। এখন আমাকে সূত্রের মধ্যে যেতে হবে, অ্যানোডের জারণ প্লাস ক্যাথোডের বিজারণ। তাহলে অ্যানোডের জারণ আমি কিভাবে বুঝবো? এখানে যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু জারণ মান দেওয়া নাই, এখানে বিজারণ মান দেওয়া আছে। সেহেতু বিজারণ মানটাকে আমি যখন জারণে কনভার্ট করব, প্লাস সূত্র হচ্ছে এই তো বিজারণ মান দেওয়া আছে অলরেডি, তাহলে AU 2+ থেকে AU, এটা একটা হয়ে গেল বিজারণ মান। বাট এখানে কিন্তু জারণ মানটা আমার দেওয়া আছে কি? এখানে কিন্তু বিজারণ মান দেওয়া আছে। এই বিজারণ মানটাকে আমাকে জারণে কনভার্ট করে নিতে হবে। তাহলে বিজারণ থেকে যখন জারণে আমি কনভার্ট করে নিই, তখন কি করতে হয়? শুধুমাত্র এখানে প্লাসটা চেঞ্জ করে দিলেই, এখানে যখন প্লাসটা চেঞ্জ করে দেই তখনই কিন্তু চিহ্নটা পরিবর্তন করে দিলেই কিন্তু সে কি হয়ে গেল? বিজারণ থেকে জারণ মান হয়ে গেল। তাহলে আমার সূত্র কি হলো? +0.76 +1.50। এই দুটো কিন্তু খুব ছোট যোগ। ঠিক আছে, এই দুটো আসলে কত? 2.26 +2.26। তাহলে এই যে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়ার মধ্যে আমাদের মানটা কত আসলো? +2.26। তাহলে যখন ভোল্টা সেলের ইএমএফ এর মান +2.26 হয় বা পজিটিভ হয়, তখন কিন্তু আমাদের আরেক ধরনের ঘটনা ঘটে থাকে। যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে, আর যদি নেগেটিভ হয় ই সেলের মানটা, তখন কিন্তু বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে না। এটাও কিন্তু একটা হিসাব আছে। আবার আমরা কিন্তু আরেকটা জিনিস দেখছিলাম যে হচ্ছে ইএমএফ বের করার পরে কোনো একটা দ্রব্য আরেকটা দ্রবণের পাত্রের মধ্যে রাখা যাবে কিনা সেটাও কিন্তু আমরা বিবেচনা করতে পারি। দেখা গেল যে হচ্ছে জিঙ্কের পাত্রের মধ্যে টিনের পাত্র বা টিনের পাত্রের মধ্যে আমি জিঙ্কের দ্রবণ প্রস্তুত রাখতে পারবো কিনা, তখন কিন্তু এখানে কি দেওয়া থাকে? দুইজনের জিঙ্ক এবং টিনের বিভব মানটা দেওয়া থাকে, বিজারণ বিভব থাক জারণ বিভব থাক, যেটাই থাকুক না কেন ওটা দেওয়া থাকে। তখন আমাদের কি করতে হয়? তখন আমাদের তার ইএমএফ বের করার পরে দেখতে হয় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে কিনা। যদি মানটা পজিটিভ হয় তাহলে বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, আর বিক্রিয়া যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে থাকে তাহলে সেখানে আরেকটা কন্ডিশন আছে, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটতে হবে এবং যার পাত্র, যে পাত্রটাকে আমরা রাখবো, যে ধাতুর পাত্রের মধ্যে হচ্ছে আমি দ্রবণটাকে রাখবো, সে পাত্রটা কখনোই অ্যানোড হিসেবে কাজ করা যাবে না। যদি পাত্রটাই অ্যানোড হিসেবে কাজ করে তাহলে
কিন্তু আপনি ওই পাত্রের মধ্যে ওই দ্রবণটাকে রাখতে পারবেন না এবং পাত্রটা ক্ষয় হয়ে কি হয়ে যাবে, ছিদ্র হয়ে ওই দ্রবণটা পড়ে যাবে। এই আশা করি আপনারা ইএমএফ বের করার সূত্রটা বুঝতে পারছেন। কেউ কি আছেন লাইভে? জি, যাই হোক, বিষয়টা আমি আরেকবার আপনাকে প্রথম থেকে শুরু করে সামারি করতেছি। আপনারা সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে দেখতে হবে যে দুইটা মান দেওয়া থাকবে সেই দুইটা মান জারণ মান না বিজারণ মান। যদি বিজারণ মান হয়ে থাকে তাহলে এই বিজারণ মান দুইটা দেখতে হবে, বিজারণ মানগুলো দেখতে হবে। আমি কিন্তু আবার বলতেছি বিজারণ মান, জারণ মান না। বিজারণ মানের মধ্যে যার অর্থাৎ বিজারণ বিভবের মধ্যে যেটা ছোট থাকবে সেই অ্যানোড হিসেবে কাজ করবে, আর যেটা বড় থাকবে সেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে। তারপরে আমাকে অ্যানোডের অক্সিডেশনের মানটা বের করে নিতে হবে, তারপর প্লাস ক্যাথোডের অক্সিডেশন রিডাকশনের মানটা বের করে নিতে হবে। ক্যাথোড অ্যানোডে অক্সিডেশন, ক্যাথোডে রিডাকশনের মান দুটো বের করার পর দুটো যোগ করে দিলে যেটা আসবে সেটা হবে অ্যানসার। এবং সেই অ্যানসার থেকে যদি সেটা পজিটিভ হয় তাহলে বুঝতে হবে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। এবং যদি কোনো পাত্রের মধ্যে রাখা যাবে বা রাখা যাবে না সেটার কথা বলে, তাহলে অ্যানসারটা এরকম হবে যে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে এবং যে পাত্রটার মধ্যে রাখা হচ্ছে সেই পাত্রটা যদি অ্যানোড হিসেবে কাজ করে তাহলেই সেই পাত্রের মধ্যে রাখা যাবে না। আর যদি সে ক্যাথোড হিসেবে কাজ করে, বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটার পরও যদি পাত্রটা ক্যাথোড হিসেবে কাজ করে তারপরও কিন্তু সেই পাত্রটার মধ্যে রাখা যাবে। অর্থাৎ আমাদের পাত্রটা ক্ষয় হবে না কিন্তু কেমিক্যালটা ক্ষয় হবে। যে দ্রবণটা রাখবো সেই দ্রবণটা কনসেন্ট্রেশন কমে যাবে। এই তবে রাখা যাবে, যদি শর্ট কোশ্চেন বলে রাখা যাবে, কিন্তু এখানে একটা ঝামেলা, রিঅ্যাকশন ঘটবে, রিঅ্যাকশন ঘটার কারণে তার নিচে একটা লেয়ার পড়ে যাবে। এই হচ্ছে আমাদের কি অ্যানোড এবং ক্যাথোডের অক্সিডেশন এবং রিঅ্যাকশন এবং ইএমএফ বের করার সূত্র। এরপরে আমরা চলে আসবো ভোল্টার সেল হয়ে গেল এবং গ্যালভানিক সেল। ও আচ্ছা আচ্ছা, এইখান থেকে আমাদের আর কি কি পড়তে হবে সেটা নিয়েও আমি হচ্ছে একটু আলোচনা করে নিই আপনাদের, বা পরীক্ষায় কি কি কোশ্চেন আসে থাকে। পরীক্ষায় প্রশ্ন আসার মতো আমি একটা প্রশ্ন এখানে লিখে রাখছি আগে থেকে, যেন ভুলে না যাই। যে আমাদের যে ভোল্টার সেলগুলো আছে আপনারা দেখবেন ইন্টারমিডিয়েটের বইয়ে কিন্তু কয়েক শ্রেণীর ভোল্টার সেল আছে। এই যে লিথিয়াম আয়ন ব্যাটারি, তারপরে হচ্ছে লেড ব্যাটারি, বা হচ্ছে ড্রাই সেল শুষ্ক কোষ, জিঙ্ক ব্যাটারি, তারপর হচ্ছে আমাদের যেটা বলি ড্রাই সেল 1.5 ভোল্টের যে ব্যাটারিটা আছে সেটা। যাই হোক, আমাদের পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল, এটা মানে 27তম বিসিএস এর প্রশ্ন, ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কোনটি থাকে বা ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কোনটি থেকে থাকে। আমরা জানি ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কি কার্বন দন্ত এবং কি দস্তার খোলস মানে জিঙ্ক। যেটা হচ্ছে আমাদের যে ব্যাটারি থাকে ব্যাটারির বাহিরের খোলস, আমি ড্রাই সেল একটা আঁকি আপনাদের চিত্র আঁকে দিই। এটা হচ্ছে ড্রাই সেল বা শুষ্ক কোষ, যেগুলোকে আমরা বলতেছি ঘড়ির ব্যাটারি বলতে পারি। ঘড়ি বর্তমান রানিং যে ঘড়ি ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু একমুখী, একবার শেষ হয়ে গেলেই কিন্তু শেষ হয়ে যায়। এটা হচ্ছে এই যে খোলসটা দেওয়া থাকে, মাঝখানে হচ্ছে একটা কার্বন দ্বন্দ্ব দেওয়া থাকে। তাহলে এখানে কার্বন দ্বন্দ্বটা কি হিসেবে কাজ করে? কার্বন দ্বন্দ্বটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে, আর জিঙ্ক দ্বন্দ্বটা হচ্ছে কি অ্যানোড হিসেবে কাজ করে। তাহলে এবং মাঝখানে কি থাকে? অনেকগুলো অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট থাকে, অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট থাকে, ঠিক আছে। এবং এখানে একটা টুপি দেওয়া থাকে, টুপির মধ্যে একটা ছিদ্র দেওয়া থাকে, ছিদ্র দিয়ে কি হয়? কার্বন থেকে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কার্বন ডাই অক্সাইড কিন্তু বের হয়ে যায় এখান থেকে, খুবই সামান্য পরিমাণ বের হয়ে যায়, আমরা সেটা বুঝতে পারি না। যাই হোক, এখান থেকে রিঅ্যাকশন গুলো ঘটে। জিঙ্ক থেকে কি হয়? জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এখানে আস্তে আস্তে অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং ক্যাথোডে গিয়ে গ্রাফাইট কার্বন দ্বন্দ্ব যে আছে, কার্বন দ্বন্দ্ব অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আবার ইলেকট্রন এই দুইটা নিয়ে কি হয়ে যায়? কার্বন ডাই অক্সাইডে রূপান্তরিত হয়ে যায়।
বোঝা গেছে? তার মানে কার্বন দ্বন্দ্বটা বৃদ্ধি পেতে থাকে আর ক্যাথোডের অ্যানোডের রিঅ্যাকশনটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয় আর এই জিঙ্ক 2+ হওয়ার কারণে কিন্তু আমাদের কি এই যে ড্রাই সেলের এই যে খোলসটা যে আছে জিঙ্কের যে খোলসটা আছে জিঙ্কের খোলসটা কি হয়ে যায় ক্ষয়প্রাপ্ত হতে হতে একসময় কি হয়ে যায় নষ্ট হয়ে যায়। তাহলে এটা যখন নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু ওই যে ঘড়ির ব্যাটারি বলি আমরা রিমোটের ব্যাটারি যেগুলো ইউজ করতেছি সেগুলো কিন্তু সবগুলো হচ্ছে ড্রাই সেল। এগুলো হচ্ছে কি রিচার্জেবল না, এটা একবারই ব্যবহার করা যায়। এটা হচ্ছে ড্রাই সেল। তাহলে ড্রাই সেল বাদ দিয়েও নতুন নতুন আরো অনেকগুলো সেল আসছে আমরা এখন রানিং যেগুলো দেখতেছি। যেমন আপনারা দেখতে পারেন যে গাড়ির ব্যাটারি, সেটা হতে পারে যে হুন্ডার ব্যাটারি বা হচ্ছে মাইক্রোবাসের ব্যাটারি, ছোট পিকআপের ব্যাটারি যেগুলো আছে সেই ব্যাটারিগুলো কি আসলে সেই ব্যাটারিগুলো কিন্তু হচ্ছে লেড ব্যাটারি। লিথিয়াম আয়ন ব্যাটারি কোনগুলো? আমরা ঘড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করি সেগুলো হচ্ছে বর্তমান রানিং যেগুলো সেগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি। এর আগে যে ব্যাটারিগুলো ছিল সেগুলো ছিল কি শুধু লিথিয়াম ব্যাটারি ছিল, কিন্তু রানিং যে মোবাইলগুলো আসতেছে আপনারা দেখবেন ব্যাটারির পিছনে লেখা থাকে বা হচ্ছে আপনাদের যে মোবাইলের মধ্যে ফিচারের মধ্যে দেওয়া থাকে কি লিথিয়াম আয়ন ব্যাটারি। যেহেতু বর্তমান সভ্যতার জন্য লিথিয়াম আয়ন ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্যাটেলাইটে যেগুলো দেওয়া যায় স্যাটেলাইটের মধ্যে যেগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে কি ফুয়েল ব্যাটারি, হাইড্রোজেন ফুয়েল ব্যাটারি, ফুয়েল সেল। যাই হোক, তাহলে আমাদের কিভাবে পড়তে হবে বা এই যে ভোল্টার সেল থেকে কি কি ধরনের প্রশ্নগুলো এসে থাকে। এই যে কয়েকটা সেল আছে ড্রাই সেল বলি আমরা, তারপর হচ্ছে আমি কিন্তু আপনাদের সাজেশন দিচ্ছি এখানে পড়াচ্ছি না, সেটা হচ্ছে ড্রাই সেল বলি, তারপর লিথিয়াম আয়ন ব্যাটারি বলি, লেড আয়ন ব্যাটারি বলি, লেড ব্যাটারি বলি, ফুয়েল সেল বলি। সবগুলা ব্যাটারি সবগুলা সেলের আপনাদের কি করতে হবে, যতগুলো সেল আছে সেলগুলোর অ্যানোড রিঅ্যাকশন করবেন, অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশন প্লাস কে অ্যানোড হিসেবে কাজ করতেছে কে ক্যাথোড হিসেবে কাজ করতেছে, অ্যানোড ও ক্যাথোড হিসেবে কারা কাজ করতেছে। ঠিক আছে, অ্যানোড এবং ক্যাথোড হিসেবে কারা কাজ করতেছে এবং এর ব্যবহার কোথায় কোথায় ব্যবহার, এর ব্যবহার কোথায় কোথায় আছে এগুলা বিভিন্ন চাকরি পরীক্ষায় আসতেছে, ইদানিং দিচ্ছে। কারণ ইদানিং বিভিন্ন বিদ্যুৎ জ্বালানি থেকে জ্বালানিটাকে আমরা আবার হচ্ছে সোলার সেলটাও একটু দেখতে পারেন। সোলার সেলটাও পরীক্ষায় যদিও দিচ্ছে না এখন, আমি দেখিনি, তবে রিসেন্টলি হচ্ছে আমি একটা চাকরি পরীক্ষায় দেখছিলাম হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারিটা নিয়ে, যে লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে কোন ধরনের কেমিক্যাল বা কোন ধরনের এই যে রিঅ্যাকশন ঘটে এবং কোনটি ব্যবহৃত হয়, নিচের কোনটি লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে ব্যবহৃত হয় বা মোবাইলের ব্যাটারির মধ্যে ব্যবহৃত হয়। এজন্য আপনারা দেখবেন যে ড্রাই সেল বলি আমরা, ভোল্টার সেল, যতগুলো সেল আছে সবগুলা সেলেরই যে তিনটা জিনিস বললাম আমি, একটা জিনিস হচ্ছে কি অ্যানোড রিঅ্যাকশন, ক্যাথোড রিঅ্যাকশন, কে অ্যানোড হিসেবে কাজ করতেছে কে ক্যাথোড হিসেবে কাজ করতেছে এবং ব্যবহার। এই তিনটা জিনিস আপনাদের সুন্দর মতো করে মনে রাখতে হবে, পড়ার জন্য মনে রাখতে হবে। আমি কিন্তু আপনাদের বারবার বলতেছি অ্যানোড রিঅ্যাকশন, ক্যাথোড রিঅ্যাকশন। কোন কয়টা সেল পড়বেন, রানিং যে কয়েকটা সেল আছে, তারপর আমি একটু লিখে রাখতেছি যেন আপনাদের সুবিধা হয়। এক নাম্বার হচ্ছে ড্রাই সেল, দুই নাম্বার হচ্ছে লিথিয়াম আয়ন, লিথিয়াম আয়নটা বেশি ইম্পর্টেন্ট, আর তিন নাম্বার হচ্ছে লেড ব্যাটারি, লেড সেল, চার নাম্বার পড়বেন ফুয়েল সেল, আর 5 নাম্বার পড়বেন সোলার সেল। যদি না থাকে বইয়ের মধ্যে, দরকার হয় গুগলে সার্চ দিয়ে হলেও আপনারা এই চারটা জিনিস দেখে বইয়ের মধ্যে নোট করে লিখে রাখবেন যে হচ্ছে ব্যবহার, কোনটার ব্যবহার কি কি এবং কোনটার মধ্যে অ্যানোড কি হিসেবে কাজ করতেছে, ক্যাথোড হিসেবে কাজ করতেছে। যাই হোক, তারপর আমি একটু বলে দিচ্ছি যেহেতু এটা ইম্পর্টেন্ট। লিথিয়াম আয়ন ব্যাটারিতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড বা মিশ্র অক্সাইড যেগুলো থাকে, মিশ্র অক্সাইড গুলো ব্যবহৃত হয়। এটা একই সাথে চার্জিং হয় এবং ডিসচার্জিং হয়। এখানে এই একই সাথে চার্জিং হয় এবং ডিসচার্জিং হয়, এজন্য লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ MnO2 এই দুইটা কি ব্যবহৃত হয়। আরো কয়েকটা আছে তবে এই দুইটা বেশি ব্যবহৃত হয়। এজন্য লিথিয়াম আয়ন ব্যাটারিটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা এটা দেখবেন। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত আসলাম, ভোল্টা সেল পর্যন্ত হয়ে গেল আমাদের। এরপর আমরা যেটা দেখব যে রেডক্স ইলেকট্রোড বা জারণ ইলেকট্রোড বা জারণ মান। আমরা এতক্ষণ থেকে যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু আমাদের জারণ মান বা জারণ ইলেকট্রোড হিসেবে চললো, যে যেটা ইলেকট্রন ত্যাগ করার পরে যে আয়নটা পাই আমরা
বা যে বিভবটা, যে শক্তিটা একটা ইলেকট্রন যে বাইরে ত্যাগ করবে, বাইরে ত্যাগ করার জন্য তাকে সেই শক্তিটা দিতে হবে, সেটা হচ্ছে কি জারণ বিভব। তাহলে এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে, যদিও এখান থেকে প্রশ্ন একটা খুব বেশি আসে না। তারপরও আমি আপনাদেরকে বলবো যে জারণ বিভব এবং বিজারণ বিভবের এর আগে যে প্রশ্নগুলো আমরা বললাম বা আলোচনা করলাম সেখান থেকে ম্যাক্সিমাম টাইম প্রশ্ন এসে থাকে, এবং যে সেলগুলো আছে সেই সেলগুলো থেকে প্রশ্ন এসে থাকে। তার মানে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি থেকে মেইন পড়া হচ্ছে আমাদের কিন্তু যে ইএমএফ বের করা, ইএমএফ, আর একটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন, আর হচ্ছে সেলগুলা, সেল যে কয়টা সেল আছে সবকটা সেল, মানে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে তিনটা পার্ট পড়া, তিনটা নার্নস্ট ইকুয়েশন, সেলগুলা, ইএমএফ বের করার যে সূত্রটা আছে সেই মানে ইএমএফ আমরা কিভাবে বের করি, তার মধ্যে অলরেডি আমাদের ইএমএফ হয়ে গেছে, সেল হয়ে গেছে, আর আছে নার্নস্ট ইকুয়েশন। তাহলে আমরা একটু নার্নস্ট ইকুয়েশনটা পড়ে নিই। আমরা নরমালি যে সেলগুলা বের করতেছি বা সেলের যে ইএমএফটা বের করতেছি সেটা হচ্ছে কখন থাকে, ওই সেলটা তখনই ব্যবহৃত হয় যখন আমরা যে সেল ইএমএফটা পাচ্ছি সেই ইএমএফটা হচ্ছে যে যখন সে বাইরে ব্যবহৃত হচ্ছে না বা বাইরের কোনো উৎসের সাথে যুক্ত হচ্ছে না, তখন আমি যে ইএমএফটা পাই তখন হচ্ছে সেটা হচ্ছে সেই ইএমএফ। বাট যখন আমি এই সেলটাকে বাইরে ব্যবহার করব, সেটা আমি যে ইএমএফটা পাইছিলাম সেটা ছিল এটা, বাট আমি সেলটাকে যখন বাইরের কোনো উৎসের সাথে সংযোগ দিব তখন কিন্তু এর কিছু ত্রুটি ঘটবে বা কিছু অভ্যন্তরীণ রোধের জন্য, সেলের অভ্যন্তরীণ রোধের জন্য এর কিছু ইএমএফ এর ক্ষয় ঘটবে। তাহলে কতটুকু ক্ষয় ঘটবে বা কি পরিমাণ ক্ষয় ঘটবে সেটা ডিপেন্ড করে কিসের উপর, নার্নস্টের ইকুয়েশনের উপর। আমরা নার্নস্টের এবং হচ্ছে আমরা যে দ্রবণগুলো ব্যবহার করব সেই দ্রবণগুলোর কনসেন্ট্রেশনের উপর। এখন তাহলে এটা আগে দেখাইছে কি নার্নস্ট, বিজ্ঞানী নার্নস্ট এটা দেখাইছেন যে নার্নস্ট ইকুয়েশনটা কি। আসলে নার্নস্ট ইকুয়েশন হচ্ছে ই সেল অর্থাৎ সেলটাকে যখন আমি বাইরের কোনো উৎসের সাথে, মনে করলাম এখানে একটা ব্যাটারি দেওয়া আছে বা সেল দেওয়া আছে, একে যখন আমি বাইরের একটা বিদ্যুতের সাথে তড়িৎ লাইটের সাথে যুক্ত করে দিব, তখন এ যখন লাইটের সাথে যুক্ত হবে তখন কিন্তু এর অভ্যন্তরীণ কিছু রোধ থাকবে। এই রোধের জন্য কিন্তু আমাদের কি করতে হবে, তার এই রোধটা আমাদের বিভবের মানটাকে কমায় দিতে পারে। আলটিমেট যে বিভবের মানটা আমি পাবো, আলটিমেট যে বিদ্যুৎটুকু পাবো সেটা হয় কমতে পারে অথবা কখনো কখনো বাড়তেও পারে। সবসময় যে বাড়বে বা সবসময় যে কমবে এমনটা হতে পারে আর কি। সবসময় বাড়বে এমনটাও না, সবসময় কমবে এমনটাও না। এটা বাড়তেও পারে কমতেও পারে, এটা ডিপেন্ড করে কিসের উপর, আমাদের এই নার্নস্টের ইকুয়েশনের উপর। তাহলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে নার্নস্টের ইকুয়েশন থেকে, আমাদের কিন্তু নার্নস্টের ইকুয়েশন, এটাকে নার্নস্ট ধ্রুবক বলা হয়, RT/F, এটাকে বলা হচ্ছে নার্নস্ট ধ্রুবক। এই নার্নস্ট ধ্রুবকের মান হচ্ছে 0.591, এটা মাথায় রাখবেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। আরেকটা হচ্ছে এখানে n এর মানটা কিভাবে আমি বের করব, n এর মানটা কিভাবে বের করব, n এর মানটা বের করা একটু শিখিয়ে নিচ্ছি। তার আগে আমি যেটা বললাম এটা হচ্ছে সেল, এটা হচ্ছে ইএমএফ যেটা আমি এর আগে বের করছিলাম, এটা হচ্ছে অ্যানোডের ঘনমাত্রা অর্থাৎ যে জারণ বিভবটা ছিল সেই জারণ বিভবের ঘনমাত্রা, আর এটা হচ্ছে ক্যাথোডের ঘনমাত্রা। এই দুটো আমাদের অবশ্যই জানতে হবে। এটা দেওয়াই থাকবে, এটা তো জানার কিছু না, এটা দেওয়াই থাকবে। এটা তো হচ্ছে লন, এটা কিন্তু লন নট লক, লক নট লন, ঠিক আছে। লন আপনারা ক্যালকুলেটর যারা ইউজ করেন ক্যালকুলেটরের মধ্যে দেখবেন লন আলাদা আছে, লক কিন্তু আলাদা আছে। লন দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু হবে, লক দিয়ে করলে কিন্তু হবে না। ওকে, এরপর তাহলে আমরা চলে আসি এন। তাহলে এনটা হচ্ছে কয়টা ইলেকট্রন আদান প্রদান ঘটছে। দেখা গেল জিঙ্ক আর হচ্ছে কপার, তাহলে এটার মধ্যে এন এর মান কত হবে, এটার মধ্যে এন এর মান হবে 2। বাট যখন আয়রন 2+ থাকবে এবং অ্যালুমিনিয়াম 3+ থাকবে, তাহলে এর মধ্যে ইলেকট্রন এন এর মান কত হবে, আপনারা কিন্তু এটা দিয়ে মাথায় রাখবেন, আয়রন 2+ এবং অ্যালুমিনিয়াম 3+ এর মধ্যে এন এর মান হবে 6। এখানে ইলেকট্রন আদান প্রদান ঘটছে কয়টা, 3 × 2 3 × 6টা, তখন কিন্তু এন এর মান হয়ে যাবে 6। সো এটা মাথায় রাখবেন, এন এর মান আমরা কিভাবে বের করতেছি। আর বাকি দুটো আছে সেটা তো সেম, এটা থাকলোই। এখন এখানে আমাদের আরেকটা জিনিস করতে হবে, লবণ সেতু। লবণ সেতুটা কখন ব্যবহার করা হয়, লবণ সেতুটা ব্যবহার করা হয় যখন কোন কোষ বিভব থেকে থাকে, যখন একটা কোষ তৈরি করলাম আমি, এই কোষ কোন গ্যালভানিক কোষ,
যখন কোনো গ্যালভানিক কোষ অনবরত ভাবে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ প্রবাহ পরিচালনা করে বা বিদ্যুৎ প্রবাহ বাইরে কি করে দান করে, তখন কি হয়ে যায়, তখন এদের মধ্যে যে পরিমাণ ইলেকট্রন এইখানে থেকে ত্যাগ করবে, অ্যানোড থেকে যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাথোডে ঠিক সেম পরিমাণ ইলেকট্রন এসে কি করতে হবে, ইলেকট্রনগুলো এদিক দিয়ে ঘুরে আসবে, বিদ্যুৎ প্রবাহ এদিক দিয়ে ঘটে, ইলেকট্রনগুলো এদিক দিয়ে এসে কি করবে, এইখানে এসে এই ইলেকট্রন ত্যাগ করবে, যে ইলেকট্রনগুলো ত্যাগ করতেছে সেগুলো এদিক দিয়ে ঘুরে ঘুরে এসে এখানে আসলো। তাহলে এখানে মনে করলাম এখানে বি, এখানে B2+, তাহলে B2+ বা হচ্ছে ক্যাটায়ন, ক্যাটায়ন যখন ক্যাথোডের দিকে যাচ্ছে, ক্যাথোডের দিকে গিয়ে সে যখন এই যে ইলেকট্রনটা এর মধ্যে থেকে ইলেকট্রন যখন সেখানে গ্রহণ করা শুরু করবে, কিন্তু অনেক সময় দেখা যায় কি এখানে যে হারে ইলেকট্রন এখানে আসতেছে, যে হারে ইলেকট্রন আসতেছে সে হারে সেই ইলেকট্রনটা নিতে পারতেছে না। এজন্য তখন কি হয়ে যায়, এই আয়নটা এবং এই ইলেকট্রনটা, আয়ন এবং ইলেকট্রনের মাঝখানে একটা কি তৈরি হয়ে যায়, বিভব তৈরি হয়ে যায়, এক্সট্রা আলাদা বিভব তৈরি হয়ে যায়। সেই এক্সট্রা আলাদা বিভবটাকে রোধ করার জন্য, কমানোর জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। এরকম একটা উল্টা ইউ আকৃতির নল দিয়ে দুই দিকে দুই মাথার মধ্যে দুটো তুলে দেওয়া হয়, যেন কি হয় এখানকার লবণের দ্রবণটা আমাদের এটার সাথে মিশে না যায়। যখন নিচ দিকে দেওয়া হয় তখন কিন্তু নিচের একটা আলাদা পানির প্রেসার থাকে, এই পানির প্রেসারের জন্য কি হয়, সেখানকার যে ভিতরে ইন্টারনাল যে সলিউশনটা থাকে সেই ইন্টারনাল সলিউশনটা কিন্তু হচ্ছে এইখানে আসে না, এদিক দিয়ে বের হয়ে আসে না, এবং দুটো একই ভাবে যেহেতু থাকে সেজন্য এই দুইজনের প্রেসার অনেকটা সেম থাকে। কিন্তু যেহেতু পানির দ্রবণটা আসতে পারে না, কিন্তু আয়ন চলাচল করতে পারে। যদি কখনো এখানে এক্সেস পরিমাণ আয়ন তৈরি হয়ে যায় বা বিভব তৈরি হয়ে যায়, তখন এখান থেকে এই এক্সেস বিভব বা এক্সেস আয়নটা এদিক দিয়ে বাইপাস হয়ে এই দিক দিয়ে চলে আসে। বোঝা গেছে? এই জন্যই লবণ সেতু হচ্ছে কি বা সল্ট ব্রিজ। পরীক্ষায় কোশ্চেন আসে কিভাবে সল্ট ব্রিজ থেকে, যে সল্ট ব্রিজের মধ্যে কোন কোন লবণ ব্যবহার করা হয়, কোনটা কোনটা হয় না। আপনারা দেখবেন অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, এই তিনটা লবণ আছে যে সল্ট ব্রিজের মধ্যে ব্যবহার করা হয়। এজন্য আপনারা এই তিনটা লবণ মনে রাখবেন। এক এক বই এক এক ধরনের আছে, ভূসারের বইয়ে এই তিনটা দেওয়া আছে, অথবা নতুন আপডেট ভার্সন আসছে সেখানে হয়তো আরো বেশি দিতে পারে। তবে আমি যেটা দেখছি অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এবং কি সোডিয়াম নাইট্রাইট, এই তিনটা লবণ ব্যবহার করা হয়। এখানে কিন্তু সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় না, সেটা মাথায় রাখবেন। যে লবণ সেতুর মধ্যে কোন কোন লবণ, নিচে কোনটি লবণ সেতুর মধ্যে ব্যবহার করা হয়। এই হয়ে গেল আমাদের নার্নস্ট ইকুয়েশন। তাহলে নার্নস্ট ইকুয়েশনটা মনে রাখবেন, রেডস রিঅ্যাকশন, ইলেকট্রোকেমিস্ট্রি। আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে ক্লাস এখনকার মতো ওকে। আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি, 5 মিনিট ব্রেকের পরে আবার আসতেছি। আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আমাকে কমেন্টে করতে পারেন।